ওকে গাইস, ধন্যবাদ। আচ্ছা, প্রথম অধ্যায় 1 আর্থিক প্রতিবেদনের মৌলিক বিষয়সমূহ। প্রতিবেদন কি? একটি প্রতিষ্ঠানে সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপে সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য যে বিভিন্ন উপায় অবলম্বন করা হয় তার প্রধান একটি উপায় হলো প্রতিবেদন। প্রতিবেদন কি? আইনের বিধান ও ব্যবসায়িক নীতি অনুযায়ী যেসব আর্থিক হিসাবে প্রকাশ করা হয় তাকে আর্থিক প্রতিবেদন বলা হয়। সংক্ষিপ্ত প্রতিবেদন কি? প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যাবলী সম্পর্কে বিস্তারিত হিসাবপত্র এক ধরনের সংক্ষিপ্ত প্রতিবেদন। আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য কি? বিনিয়োগ ও ঋণ সিদ্ধান্ত গ্রহণে উপকারী, ভবিষ্যৎ সহায়ক ও অর্থনৈতিক পরিসম্পদ সমূহ। হিসাববিজ্ঞানের 3টি সি দ্বারা কি বোঝায়? কমোডিটি, কস্ট অ্যান্ড কনভিনিয়েন্স। ওকে। আইএএস 1, আইএএস 2, আইএএস 4, আইএএস 33, আইএএস 16 কি? আচ্ছা, এটা পড়ি। আইএস 1 হচ্ছে হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণীতে উপস্থাপন নীতিমালা বর্ণনা করা হয়েছে। আইএস 2 হচ্ছে হিসাব বিজ্ঞানের এই আন্তর্জাতিক মানে মজুত পণ্য মূল্যায়নের নীতিমালা বর্ণনা করা হয়েছে। আইএস 4 এক্ষেত্রে কৃষি সংক্রান্ত নীতিমালা উল্লেখ করা হয়েছে। আইএস 33 শেয়ার প্রতি উপার্জন হার বর্ণনা করা হয়েছে। আইএস 16 এখানে সম্পত্তি, ল্যান্ড ও যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা হয়েছে। ধারণাগত কাঠামো কি? পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্য এবং মৌলিক বিষয়ের মধ্যে সঙ্গতিপূর্ণ একটি ব্যবস্থা যেটা একই ধারাবাহিক মানের প্রতিনিধিত্ব করে। এসএফএসি 1 দ্বারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্যাবলী বোঝানো হয়েছে। এসএফএসি 2 দ্বারা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য। এসএফএসি 3 দ্বারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণের উপাদানসমূহ। এসএফএসি 4 দ্বারা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য। এফএএসি 5 দ্বারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী চিহ্নিতকরণ এর পরিমাপকরণ এবং এফএএসি 6 দ্বারা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় বিবরণী উপাদানগুলো বোঝানো হয়েছে। এবার হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কি কি? প্রাইমারি কোয়ালিটিস প্রাসঙ্গিকতা এবং নির্ভরযোগ্যতা, সেকেন্ডারি কোয়ালিটিস তুলনাযোগ্যতা এবং সামঞ্জস্যতা। প্রাসঙ্গিকতা কি? কোনো তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ভিন্নতা নির্দেশের জন্য কোনো তথ্যের গুণ। নির্ভরযোগ্যতা কি? তথ্যের গুণ যার দ্বারা বোঝা যায় তথ্য ভুল এবং অন্য কিছু দ্বারা প্রভাবিত হয়। ভুল কিনা, যার দ্বারা বোঝা যায় তথ্য ভুল কিনা এবং অন্য কোনো কিছু দ্বারা। হিসাব বিজ্ঞান অনুমান কি? ব্যবসায়ের অর্থকরী জীবনকালকে কৃত্রিম সময়কালে ভাগ করার অনুমান। ওকে। অর্থনৈতিক সত্তা অনুমান কি? একটি অর্থনৈতিক সত্তার কার্যক্রম এবং মালিকের কার্যক্রমকে পৃথক করার অনুমান। চলমান প্রতিষ্ঠান অনুমান কি? একটি অনুমান যেটি হচ্ছে প্রতিষ্ঠান তার পরিচালনা শুরু থেকে বর্তমান উদ্দেশ্য এবং প্রতিশ্রুতি বহন করে দীর্ঘ সময় পর্যন্ত চলবে। ক্রয় মূল্য নীতি কি? একটি নীতি যেখানে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি কি? কারবারের সম্পত্তিগুলোকে তাদের ক্রয় মূল্যে বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করার নীতিকে ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি বলে। আয় চিহ্নিতকরণ নীতি কি? হিসাবকালে যখনই আয় অর্জিত হবে তখনই তা চিহ্নিতকরণ নীতি। পূর্ণ প্রকাশ নীতি কি? দ্য প্রিন্সিপালস দ্যাট সার্কামস্ট্যান্স অ্যান্ড ইভেন্ট দ্যাট মেক এ ডিফারেন্স টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউজার শুড বি ক্লোজড। হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধ ম্যাটেরিয়ালিটি, কনজারভেটিজম, কস্ট বেনিফিট অ্যান্ড ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। রক্ষণশীলতা কি? যখন সম্পদ এবং নিট লাভ অতি মূল্যায়নের সম্ভাবনা থাকে তখন হিসাব বিজ্ঞানের একটি পদ্ধতি পছন্দ করার সীমাবদ্ধতা। সামঞ্জস্যতার মিলকরণ নীতি কি? আয় অর্জনের জন্য কোনো হিসাবকালে ব্যয়সমূহ আয়ের সাথে মিলকরণের নীতি। ধারাবাহিকতা কি? একটি কোম্পানি বছরের পর বছর ধরে একই হিসাববিজ্ঞান নীতি ব্যবহার করে। আইএসসি এ পর্যন্ত কয়টি হিসাবমান প্রকাশ করেছে? 41টি। বাংলাদেশ এ পর্যন্ত কয়টি হিসাবমান গ্রহণ করেছে? 20টি। বাংলাদেশের হিসাববিজ্ঞান পেশা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম লিখো। আইসিএমএবি ও আইসিএবি। হিসাববিজ্ঞানের 3টি সি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যয়, রক্ষণশীলতা, সামঞ্জস্যতা, অর্থাৎ কস্ট, কনজারভেটিজম অ্যান্ড কনসিস্টেন্সি। ওকে, পূর্ণরূপ লেখো। গ্যাপ এর জিএএপি এর পূর্ণরূপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এফএএসবি এর পূর্ণরূপ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এপিবি এর পূর্ণরূপ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড। এসি এর পূর্ণরূপ অ্যাসোসিয়েট অফ ক্যারেক্টার্ড। আইএএস এর পূর্ণরূপ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আইএএস এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএসসি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আইএসবি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সি এর পূর্ণরূপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এআইএস এর পূর্ণরূপ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সিএমএ এর পূর্ণরূপ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট।
GAAS এর পুনরূপ জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ডস। আচ্ছা, এগুলো তো পড়ছি। ওকে, অধ্যায় 2, আর্থিক প্রতিবেদন ব্যবহারকারী এবং ব্যবহার, ইউজার্স অ্যান্ড ইউজেস অফ ফিনান্সিয়াল রিপোর্টস। আর্থিক বিবরণী কি? একটি কারবারি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কর্মকাণ্ডের সামগ্রিক ফলাফল বছর শেষে যে বিবরণী সমূহের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। হিসাব তথ্য কাকে বলে? একটি কারবার প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলে। হিসাব তথ্য ব্যবস্থা একটি ব্যবস্থা যেটি লেনদেন তথ্য সংগ্রহ প্রক্রিয়া করে আর্থিক তথ্যের প্রতি উৎসাহী পক্ষের নিকট পৌঁছিয়ে দেয়। ওকে, বাহ্যিক ব্যবহারকারী কাকে বলে? কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট বাইরের পক্ষ যারা কোম্পানির আর্থিক তথ্য ব্যবহার করে তাদেরকে বাহ্যিক আর্থিক ব্যবহারকারী বলে। ব্যবহারকারী কারা? পাওনাদার, বিনিয়োগকারী, ভোক্তা ও সরকার। আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? বিপণন ব্যবস্থাপক, উৎপাদন তত্ত্বাবধায়ক, আর্থিক পরিচালক ও কোম্পানি কর্মকর্তা। শেয়ার হোল্ডার কারা? কোনো কোম্পানির মূলধনকে ছোট ছোট অংশে বা শেয়ারে ভাগ করা হয়। এই ক্ষুদ্র একটা অংশকে এক একটা শেয়ার বলে। এই শেয়ার যারা ক্রয় করে হয় শেয়ার হোল্ডার। ওকে, প্রত্যাশিত শেয়ার হোল্ডার কারা? যে সকল শেয়ার হোল্ডারগণ কোনো কোম্পানির কোনো শেয়ার ক্রয় করবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অবস্থা হলো প্রত্যাশিত শেয়ার হোল্ডার। বিনিয়োগকারীকে যে ব্যক্তি নগদ অর্থকে উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত করে থাকে তাকে বিনিয়োগকারী বলে। বিনিয়োগকারী কারা? যে সকল বিনিয়োগকারী কোনো কোম্পানিতে বিনিয়োগ করবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় আছেন তারা হলো প্রসপেক্টিভ বিনিয়োগকারী। বন্ড বা ডিবেঞ্চার হোল্ডার কে বা কারা? বন্ড বা ডিবেঞ্চার হোল্ডার হলেন এক ধরনের ব্যক্তি, ফার্ম বা কোম্পানি যারা অন্য কোম্পানির ডিবেঞ্চার ক্রয় করেন। যদি তারা সরকারকে বন্ড ক্রয়ের জন্য দ্বারা ঋণ দেয় তবে তারা হবেন বন্ড হোল্ডার। খোলা হিসাব কি? বিক্রেতা বিক্রিত মালের পরিমাণ, মূল্য, আনুষঙ্গিক শর্ত এবং মূল্য পরিশোধের উল্লেখ করে ক্রেতার নিকট যে চালান পাঠায় তাকে খোলা হিসাব বলে। দেয় নোট বা প্রতিশ্রুতিপত্র কাকে বলে? ক্রেতা যখন এটা প্রদেয় নোট হবে। ক্রেতা যখন ধারে পণ্য ক্রয় করে তখন এই পণ্যের অর্থ কখন কিভাবে পরিশোধ করা হবে এই সম্পর্কিত যে দলিল বিক্রেতাকে প্রদান করে তাই প্রতিশ্রুতিপত্র। কয়েকটি বাহ্যিক আর্থিক ব্যবহারকারী পক্ষসমূহ উল্লেখ করো। শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী, সরকারি সংস্থা, বিভিন্ন ধরনের পাওনাদার। বাংলাদেশে কোম্পানিগুলো কত সালের আইন মেনে চলে? 1994 সালের। আচ্ছা, আইএফআরএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এফআর এর পূর্ণরূপ হচ্ছে ফিনান্সিয়াল রিভিউ। এসইসি এর পূর্ণরূপ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এনবিআর এর পূর্ণরূপ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সিইও এর পূর্ণরূপ চিফ এক্সিকিউটিভ অফিসার। সিএফ এর পূর্ণরূপ চিফ ফিনান্সিয়াল অফিসার। আচ্ছা, ওকে। বন্ড কি? বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। এতে ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধের সময়কাল এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে। বিএসইসি কত সালে গঠিত হয়? 1993 সালের 8 জুন। বিএসই এর কর্মকাণ্ড কত সদস্য বিশিষ্ট পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে? বিএসইসি এর কত সদস্য বিশিষ্ট কর্মচারী পর্ষদ রয়েছে? 61 সদস্য। এনবিআর কত সালে গঠিত হয়? 1972 সালে। হোল্ডিং কোম্পানি দুটি বৈশিষ্ট্য লেখা। হোল্ডিং কোম্পানিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন ইহা অধীনস্থ কোম্পানি সম্পূর্ণ বা 50% অধিক শেয়ারের মালিক এবং অধীনস্থ কোম্পানির নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষমতা হোল্ডিং কোম্পানির থাকে। অধ্যায় 3, আর্থিক প্রতিবেদন এবং প্রকাশকরণ, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার। প্রকরণ কাকে বলে? আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও বহিঃস্থ ব্যবহারকারীর নিকট গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত তথ্যসমূহ প্রকাশ করাকে প্রকাশকরণ বলে। প্রকাশকরণ রীতি না প্রথা? প্রকাশকরণ একটি রীতি। কোন রীতি অনুযায়ী জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয়? প্রকাশকরণ রীতি অনুযায়ী। কোন রীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে খসড়া, টিকা বা শিডিউল দিতে হয়? প্রকাশকরণ রীতি অনুযায়ী। কোন রীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে টাকার পরিমাণ লেখার জন্য আন্তঃকলাম লেখা হয়? প্রকাশকরণ রীতি অনুযায়ী।
গুণবাচক তথ্য ও পরিমাণবাচক তথ্য কি? যেসব তথ্য সংখ্যা দ্বারা উপস্থাপন করা যায় না তাকে গুণবাচক তথ্য বলে, আর যেসব তথ্য সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় তাকে অবশ্যই পরিমাণবাচক তথ্য বলে। পরিমাণগত হিসাব তথ্যসমূহ কি কি? আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি। বিবরণী প্রকাশকরণ বিষয়সমূহ কি কি? বিক্রয়, ব্যয়, মুনাফা, লভ্যাংশ, সঞ্চিতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব ইত্যাদি। সেগমেন্ট তথ্য প্রকাশকরণ সমূহ কি কি? আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি। প্রকাশকরণ ঋণ পদ্ধতি প্রকারগুলো লেখো। পরিমাণগত প্রকাশকরণ ও গুণগত প্রকাশকরণ। সহায়ক বিবরণী তালিকা কি কি? সহায়ক বিবরণী তালিকা কি? তথ্য সুস্পষ্টকরণের লক্ষ্যে অনেক সময় কিছু কিছু আয়, ব্যয়, সম্পদ ও দায়ের জন্য আলাদা বিবরণী তৈরি করা হয়, তাকে সহায়ক বিবরণী বলে। প্রকাশকরণ কৌশলসমূহ কি কি? নোট, অতিরিক্ত ব্যাখ্যা ও সহায়ক তালিকা। আর্থিক বিবরণীতে টিকা প্রয়োজন কেন? পূর্ণ প্রকাশ নীতি বাস্তবায়নকল্পে আর্থিক বিবরণীতে টিকা প্রয়োজন হয়। প্রকাশকরণের দুইটি সীমাবদ্ধতা উল্লেখ করো। পূর্ণাঙ্গ নীতিমালার অভাব এবং সীমাবদ্ধতার গ্রহণযোগ্যতা। নিরীক্ষকের প্রত্যয়নপত্র কি? নিরীক্ষক কর্তৃক কোনো বিষয়ের নির্ভুলতা ও সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে যে ঘোষণাপত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে। নিরীক্ষা প্রতিবেদন কাকে বলে? হিসাব বিবরণী সম্পর্কে নিরীক্ষক যে মতামত ব্যক্ত করেন তাকে নিরীক্ষা প্রতিবেদন বলে। কয়েকটি নিরীক্ষা প্রত্যয়নপত্রের নাম লেখো। বিধিবদ্ধ রিপোর্টের জন্য প্রত্যয়নপত্র, বিবরণপত্রের জন্য প্রত্যয়নপত্র, শেয়ার হস্তান্তর সম্পর্কে প্রত্যয়নপত্র ও রপ্তানি প্রত্যয়নপত্র। গ্যাপ কি? আর্থিক বিবরণী তৈরি করার জন্য কতগুলো নিয়মাবলী সংগ্রহ বা সফল প্রতিষ্ঠানের নিকট সমানভাবে গ্রহণযোগ্য। পূর্ণরূপ লেখো। BIDS বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ। BRI বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। পূর্ণ প্রকাশকরণের ক্ষেত্রে যেসব সমস্যা পরিলক্ষিত হয় সেগুলোর কয়েকটি লেখো। পূর্ণাঙ্গ নীতিমালার অভাব, সীমান্ত গ্রহণযোগ্যতা ও নীতিমালা প্রয়োগে অমিল। সহায়ক বিবরণী কাকে বলে? তথ্য সুস্পষ্টকরণের লক্ষ্যে অনেক সময় কিছু কিছু আয়, ব্যয়, সম্পদ ও দায়ের জন্য আলাদা আলাদা বিবরণী তৈরি করা হয়, তাকে সহায়ক বিবরণী বলে। এটা তো আগে একবার পড়ছি। ওকে। আর্থিক প্রতিবেদনের টুকরো টুকরো অংশ বা ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং। হিসাব বিজ্ঞানে আয় সম্পর্কিত ধারণা দাও। পণ্য বিক্রয় হতে যে প্রাপ্তি ঘটে তা থেকে পণ্য ক্রয় খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাদি বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে তাকে আয় বলে। হিসাব বিজ্ঞান সংক্রান্ত আয়ের প্রধান বৈশিষ্ট্য কি? প্রাপ্তি হতে খরচের সমন্বয় করা হিসাব বিজ্ঞান সংক্রান্ত আয়ের প্রধান বৈশিষ্ট্য। অর্থনীতিতে আয় সম্পর্কিত ধারণা দাও। ইরভিং ফিশারের মতে সেবার সাহায্যে যে ঘটনা উদ্ভব হয় বা যে ঘটনাকে এড়ানো হয় উহার আর্থিক মূল্যই আয়। হিসাববিজ্ঞান সম্মত আয় পরিমাপ পদ্ধতি কি? সমাপনী সম্পত্তির নিট মূল্যের সাথে সারা বছরে উত্তোলন যোগ করে প্রারম্ভিক সম্পদের নিট মূল্য ও নতুন অতিরিক্ত মূলধন বিয়োগ এবং অন্যান্য সমন্বয়গুলো যোগ বিয়োগ করলে হিসাববিজ্ঞান সম্মত আয় বা লাভ ক্ষতি পাওয়া যাবে। স্থিতিপত্র পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট হিসাব বছরে প্রতিষ্ঠানের নিট সম্পদের হ্রাস বৃদ্ধির মাধ্যমে আয় নির্ণয় করা হয় তাকে স্থিতি পদ্ধতি বলে। মূলধন কি? মূলধন বলতে কারবার শুরু করার সময় যে ধন সম্পদ খাটানো হয় তাকে বোঝায়, অর্থাৎ অর্থকে তখনই মূলধন বলা যাবে যখন তা লাভ বা সুদের আশায় বিনিয়োগ করা হবে। মূলধন ও আয়ের মধ্যে পার্থক্য কি? ব্যবসায় হতে আয় উপার্জনের জন্য যে নগদ অর্থ বা সম্পদ বিনিয়োগ করা হয় তাকে মূলধন বলে। অপরপক্ষে ব্যবসায় থেকে রেভিনিউ বা অন্যান্য প্রাপ্তি থেকে ব্যয় সমন্বয়ের পরে যা অবশিষ্ট থাকে তাকে আয় বলে। মূলধন সংরক্ষণ কাকে বলে? মূলধন সংরক্ষণ বলতে মূলধনের পরিমাণকে অক্ষুণ্ণ রাখাকে বোঝায়, অর্থাৎ মালিকের পাওনা বা নিট সম্পদের সংরক্ষণ করাকে বোঝায়। সম্ভাব্য দায় কাকে বলে? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যে দায় এর সৃষ্টি হতে পারে বা ক্ষেত্র বিশেষ উক্ত ঘটনা না ঘটলেও দায় সৃষ্টি নাও হতে পারে এমন ধরনের দায়কে সম্ভাব্য দায় বলা হয়। অনুপার্জিত আয় বলতে কী বোঝায়? পণ্য বিক্রয় বা সেবা প্রদানের পূর্বে যদি ওই বাবদ নগদ অর্থ পাওয়া যায় তবে তাকে অনুপার্জিত আয় বলে। নগদ পদ্ধতি কি? এই পদ্ধতিতে ওয়ারেন্টির মূল্য নগদে পরিশোধ করা হয়, এখানে ভবিষ্যতে পরিশোধের জন্য কোনো দায় লেখা হয় না। বকেয়া ভিত্তিক পদ্ধতি কি? এই পদ্ধতি অনুসারে ক্রেতাকে বিক্রেতায় নিশ্চয়তা প্রদান করে যে পণ্য বা সেবার মান কাঙ্ক্ষিত মানের চেয়ে নিম্নমানের হলে সে ক্ষতিপূরণ দেবে। সেক্ষেত্রে বিক্রয়ের পরবর্তী যে কোনো সময় প্রদান করা লাগতে পারে এবং সেক্ষেত্রে দায়ের সৃষ্টি হয়।
বিক্রয় ওয়ারেন্টি পদ্ধতি কি? অনেক সময় ওয়ারেন্টি পণ্য হতে আলাদাভাবে বিক্রয় করা হয়, অর্থাৎ পণ্য সংক্রান্ত সেবা পেতে হলে ক্রেতাকে পণ্যের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এরূপ ওয়ারেন্টিকে বিক্রয় থেকে পৃথক করে স্বীকৃতি দেওয়া হয় এবং হিসাবভুক্ত করা হয়। পরিবেশগত ব্যয় কি? নতুন কোনো শিল্প কারখানা স্থাপনের ফলে ওই এলাকার পরিবেশ দূষিত হলে পরিবেশ অধিদপ্তরকে জরিমানা প্রদান করতে হয়। এই ধরনের খরচের জন্য কোম্পানি তাদের হিসাব বইতে একটি দায় হিসাব খুলতে পারে। ভবিষ্যৎ ব্যবস্থা পরিমাপ কি? কোনো আর্থিক বছরের শেষে দায় দেনা পরিশোধের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটাই পরিমাপ করা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা আর্থিক স্বীকৃতি পরিমাপ। পূর্ণরূপ কি? টিএম এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডমার্ক। বিশেষ রিপোর্টিং সমন্বিত বিবরণী প্রস্তুত এবং উপস্থাপন হচ্ছে প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসোলিডেটেড স্টেটমেন্ট। হোল্ডিং কোম্পানি কি? যে যৌথ মূলধনী কোম্পানি অপর এক বা একাধিক যৌথ মূলধনী কোম্পানি কমপক্ষে 51% শেয়ার ক্রয় করে এবং ওই কোম্পানি বা কোম্পানিগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তখন তাকে হোল্ডিং কোম্পানি বলে। নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণ বলতে বোঝায় অভিভাবক কোম্পানি কর্তৃক সাবসিডিয়ারি কোম্পানি 50%-এর বেশি সাধারণ শেয়ার ধারণ করা। সাবসিডিয়ারি কোম্পানি থেকে আর্থিক সুবিধা পাওয়ার তাদের আর্থিক ও পরিচালনা নীতিসমূহের নির্দেশ দানের সক্ষমতাকে নিয়ন্ত্রণ বলে আখ্যায়িত করা হয়। সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? সাধারণভাবে বলতে গেলে হোল্ডিং কোম্পানি যার 50%-এর বেশি শেয়ার ধারণ করে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। ট্রাস্ট বা ঐচ্ছিক সংস্থা বলতে কি বোঝায়? যৌথ মূলধনী কারবারের শেয়ার হোল্ডারগণ একত্রে মিলিত হয়ে কেন্দ্রীয়ভাবে দক্ষ বোর্ড অব ট্রাস্টির মাধ্যমে কার্যাবলী পরিচালনা করে। তীব্র প্রতিযোগিতার নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জনের লক্ষ্যে যে শক্তিশালী সংগঠন গড়ে তোলা হয় তাকে ট্রাস্ট বা ঐচ্ছিক সংস্থা বলা হয়। ট্রাস্ট ও হোল্ডিং কোম্পানির মধ্যে পার্থক্য কি? কতিপয় যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে শেয়ার অর্পণের মাধ্যমে যে নতুন কোম্পানি বা জোট গঠন করে তাকে ট্রাস্ট বলে। পক্ষান্তরে একটি কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানি সম্পূর্ণ বা নিয়ন্ত্রণযোগ্য শেয়ার ক্রয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ গ্রহণ করলে তাকে হোল্ডিং কোম্পানি বলে। সমন্বিত বা সম্মিলিত আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব কি? কোম্পানির শেয়ার হোল্ডারদের বৃহত্তর স্বার্থে হিসাব কালান্তে হোল্ডিং কোম্পানি এবং অধীনস্থ কোম্পানি বা কোম্পানিগুলোর আয় ও ব্যয় একত্রিত করে আলাদা যে সংঘবদ্ধ সমন্বিত আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয় তাকে সমন্বিত বা সম্মিলিত আয় বিবরণী বা সমন্বিত লাভ ক্ষতি হিসাব বলে। সমন্বিত উদ্বৃত্তপত্রে বলতে কি বুঝো? জোটভুক্ত কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থা, ফলাফল, শেয়ার মালিকদের স্বার্থ ও সংখ্যালঘুদের স্বার্থ সঠিকভাবে নির্দেশ করার জন্য জোটভুক্ত কোম্পানিগুলোর যে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় তাকে সমন্বিত বা একত্রিত উদ্বৃত্তপত্র বলে। হোল্ডিং কোম্পানি হিসাব সংক্রান্ত কোম্পানি আইনের ধারা কত? হোল্ডিং কোম্পানি আইনের ধারা হলো 186। সংখ্যালঘু শেয়ার হোল্ডার বলতে কি বুঝো? হোল্ডিং কোম্পানির অধীনস্থ কোম্পানির সম্পূর্ণ শেয়ার বা আংশিক শেয়ার ক্রয় করতে পারে। যদি সম্পূর্ণ শেয়ার ক্রয় করে তবে সংখ্যালঘু বলতে কোনো কিছু থাকে না, কিন্তু যদি বেশিরভাগ শেয়ার ক্রয় করে তবে বাকি তারা থাকে তাদেরকে সংখ্যালঘু শেয়ার হোল্ডার বলে। সংখ্যালঘু স্বার্থ বলতে কি বুঝো? হোল্ডিং কোম্পানি ছাড়াও আরও কিছু বাইরের শেয়ার হোল্ডার এই কোম্পানিতে থাকে, আর যেহেতু তারা সংখ্যায় কম তাই তাদের সংখ্যালঘু বলা হয়। সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের প্রাপ্যকে সংখ্যালঘু স্বার্থ বলে। সমন্বিত উদ্বৃত্তপত্রে সংখ্যালঘু স্বার্থকে আলাদা দায় হিসেবে দেখানোর কারণ কি? হোল্ডিং কোম্পানির শেয়ার হোল্ডাররা যেমন কোম্পানিতে তাদের অধিকার জানতে চায় ঠিক তেমনিভাবে সংখ্যালঘু স্বার্থকে আলাদাভাবে সমন্বিত উদ্বৃত্তপত্রে দেখানো হয়। প্রাক অধিকার মুনাফা বা মূলধনী মুনাফা কি? হোল্ডিং কোম্পানি কর্তৃক সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার ক্রয় করার তারিখে সাবসিডিয়ারি কোম্পানি উদ্বৃত্তপত্রে যে অবন্টিত মুনাফা বা সঞ্চিতি থাকে তার মধ্যে হোল্ডিং এর অংশকে প্রাক অধিকার মুনাফা বা মূলধনী মুনাফা বলে। অধিকারোত্তর মুনাফা বলতে কি বুঝো? হোল্ডিং কোম্পানি কর্তৃক সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্রয়ের তারিখের পরে সাবসিডিয়ারি কোম্পানি কর্তৃক অর্জিত মুনাফাকে রাজস্ব মুনাফা বা অধিকারোত্তর মুনাফা বলা হয়। আন্তঃকোম্পানি লেনদেন কি? হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে যেসব লেনদেন সম্পাদিত হয় তাকে আন্তঃ কোম্পানি লেনদেন বলে। একে অনেকে আবার কন্ট্রা লেনদেনও বলা হয়ে থাকে, ইন্টার ট্রানজাকশন। অধ্যায় 5.2 স্থানান্তর মূল্য বা ট্রান্সফার প্রাইস। ওকে, স্থানান্তর মূল্য প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগে যে মূল্যে পণ্য বা সেবার আদান প্রদান হয় সেই মূল্যকে স্থানান্তর মূল্য বলে। স্থানান্তর মূল্যের কয়েকটি উদ্দেশ্য লিখো। বিভাগীয় কার্যফল মূল্যায়ন করা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ, চলতি দক্ষতা পরিমাপ। স্থানান্তর মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো।
ফল মূল্যায়ন, বিভাগীয় স্বায়ত্তশাসন রক্ষা। স্থানান্তর মূল্য নির্ধারণের পদ্ধতি কয়টি ও কি কি? দুইটি, যথা সাধারণ পদ্ধতি ও বিশেষ পদ্ধতি। বহুজাতিক স্থানান্তর মূল্য কাকে বলে? বহুজাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে মূল্য স্থানান্তর তাকে বহুজাতিক স্থানান্তর মূল্য বলে। ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য কাকে বলে? যে ক্ষেত্রে ব্যয়ের ভিত্তিতে পণ্য এক বিভাগ থেকে অন্য বিভাগে পণ্য স্থানান্তর করা হয় তাকে ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য কাকে বলে? যে ক্ষেত্রে বাজার মূল্যের ভিত্তিতে পণ্য স্থানান্তর করা হয় তাকে বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। আলোচনা ভিত্তিক সন্ধিকৃত স্থানান্তর মূল্যের দুইটি সুবিধা লেখো। আচ্ছা, প্রথম সুবিধা হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যস্থতায় আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারিত হয়। 2 নম্বর হচ্ছে ব্যতিক্রম ভিত্তিক ব্যবস্থাপনা নীতি অনুসরণ করা হয়। ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য ও বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্যে পার্থক্য লেখো। যে ক্ষেত্রে ব্যয়ের ভিত্তিতে পণ্য এক বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তরিত করা হয় তাকে ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। পক্ষান্তরে যে ক্ষেত্রে বাজার মূল্যের ভিত্তিতে পণ্য স্থানান্তর করা হয় তাকে বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। ওয়ারেন্ট কি? কোনো পণ্যের মান, বৈশিষ্ট্য, উপযোগ ইত্যাদি সম্পর্কে উৎপাদক ও পরিবেশকদের আনুষ্ঠানিক বিবৃতিকে পণ্যের ওয়ারেন্ট বলে। ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্যের দুইটি সুবিধা কি লিখো। 1. এ পদ্ধতিতে সহজে মূল্য নির্ধারণ করা হয়। 2. এতে পণ্যের চাহিদা অনুযায়ী মুনাফার হার কম বেশি করা যায়। 3. বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন, হিসাব রক্ষণ এবং বৈদেশিক পরিচালনার প্রতিবেদন। অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজাকশন অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন। হিসাব বিজ্ঞান ইস্যু কি? বর্তমান বিশ্বায়নের যুগে বিদেশি মুদ্রা এবং ইউএস ডলার সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা এবং প্রতিবেদন তৈরি করার জন্য একজন হিসাববিদের এ সংক্রান্ত যথেষ্ট তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে। মুদ্রায় রূপান্তর বলতে কি বোঝায়? ইউএস কোম্পানি আর্থিক বিবরণী ইউএস ডলারে প্রকাশ করবে। উভয় দেশের বাণিজ্য প্রক্রিয়ার টাকাকে ডলারের সমমূল্যে পরিণত করা হচ্ছে মুদ্রায় রূপান্তর। বিনিময় হার নির্ধারণ সম্পর্কে লেখো। যদি একটি দেশ উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন হয় তাহলে সে দেশে মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পায়। মুদ্রার এই মূল্য হ্রাস এক দেশের তুলনায় অপর দেশের মুদ্রার অবস্থানগত হ্রাসকে বোঝায়। প্রত্যক্ষ বিনিময় হার কি? এক একক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রা প্রয়োজন হয় তা প্রত্যক্ষ বিনিময় হারের মাধ্যমে পরিমাপ করা হয়। পরোক্ষ বিনিময় হার কি? প্রত্যক্ষ বিনিময় হারের ঠিক বিপরীত হচ্ছে পরোক্ষ বিনিময় হার আমেরিকার প্রেক্ষাপটে। বিনিময় হারে পরিবর্তন বলতে কি বোঝো? বিনিময় হার পরিবর্তনের ফলে একটি মুদ্রা অপর মুদ্রার বিপক্ষে কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল তা বিনিময় হারে পরিবর্তন দ্বারা বোঝায়। উৎস হার কি? উৎস হার হচ্ছে এমন একটি বিনিময় হার যে হারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুদ্রা বিনিময় হয়। বর্তমান হার কি? উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার তারিখে বিদ্যমান থাকে তাকে বর্তমান হার বলে। কত সালে পূর্বে মুদ্রা মূল্যায়ন করা হতো? স্বর্ণমানের ভিত্তিতে 1972 সালে পূর্বে। মূল্য পরিবর্তন প্রভাবের প্রতিবেদন। রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ। মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো? সাধারণভাবে বলতে গেলে দ্রব্যমূল্য উৎপাদনের উপাদানগুলোর মূল্য যখন ক্রমাগত বাড়তে থাকে, অর্থাৎ হিসাব ব্যবস্থা পরিমাপের একক হিসেবে ব্যবহৃত অর্থের মূল্য যখন ক্রমাগত হ্রাস পেতে থাকে তখন যে অবস্থার সৃষ্টি হয় তাই মুদ্রা। মূল্যস্তর পরিবর্তন পরিমাপের স্থিতিমান একক হিসেবে ব্যবহার করা যায় না। কোনো নির্দিষ্ট সময় বিন্দুতে এক একক অর্থের বিপরীতে যে পরিমাণ দ্রব্য বা সেবা পাওয়া যায় সেটাই অর্থের মূল্য বা তার ক্রয় ক্ষমতা। যেহেতু অর্থের বিনিময়ে সব সময় সমপরিমাণ জিনিস পাওয়া যায় না তাই অর্থকে পরিমাপের সুস্থির একক বলা যায় না। অবশ্য অর্থকে সুস্থির একক বলে ধরে নিয়ে হিসাব সংক্রান্ত কার্যক্রম সমাধা করলে ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। মূল্য স্তর পরিবর্তন সংক্রান্ত হিসাব ব্যবস্থার সংজ্ঞা দাও। যে হিসাব ব্যবস্থায় লেনদেনগুলোর অতীত বা ঐতিহাসিক মূল্য বর্তমান বা চলতি মূল্যে রূপান্তরিত হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকে মূল্য স্তর ভিত্তিক হিসাব ব্যবস্থা বলে। সাধারণ মূল্য স্তর পরিবর্তন কি? সাধারণ মূল্য স্তর পরিবর্তন হলো একটি অর্থনীতির দীর্ঘমেয়াদী পণ্যদ্রব্যের মূল্যের পরিবর্তন প্রকাশ করা ইন্ডেক্স বা সূচক। মূল্য স্তর ভিত্তিক হিসাব পদ্ধতির দুইটি বৈশিষ্ট্য লেখো। হিসাব লিখন পদ্ধতি আপনা আপনি চলতে থাকে ও পরিমাপের এককে সুস্থির বলে ধরা হয় না। মূল্য স্তর পরিবর্তন সংক্রান্ত হিসাব রক্ষণের দুইটি সুবিধা। প্রকৃত মুনাফা নির্ধারণ। 2. ম্যাচিং ধারণার সঠিক প্রয়োগ। মূল্য স্তর পরিবর্তন সংক্রান্ত হিসাব রক্ষণ ব্যবস্থার দুইটি অসুবিধা লেখো। প্রকৃত বিনিময় মূল্য প্রকাশ করে না, আর 2 নম্বরে প্রকৃত চলতি মূল্য প্রকাশ করে।
মুদ্রাস্ফীতির কারণ হিসেবে কি সমস্যা দেখা দেয়? সম্পত্তি পুনঃস্থাপনের সমস্যা, মূলধন পুনরুদ্ধারের সমস্যা, অবচয় নির্ণয়ের সমস্যা। মুদ্রাস্ফীতিতে অবচয় পদ্ধতি সমস্যাবলীর সমাধানের পদ্ধতিগুলো কি কি? প্রতিস্থাপন পদ্ধতি, চলতি মূল্য পদ্ধতি ও স্থায়ী সম্পদের অবলুপ্ত পদ্ধতি ও মুদ্রা ক্রয় ক্ষমতা সূচক পদ্ধতি। চলতি হিসাব ব্যবস্থায় আর্থিক প্রতিবেদনগুলোর সীমাবদ্ধতা কি? বর্তমান আর্থিক মূল্য নির্দেশ করে না, মূল্যায়ন বিবরণী নয়, অতীত ও বর্তমান মূল্যের সংমিশ্রণ ও অসত্য চিত্র। প্রচলিত হিসাব ব্যবস্থা ও মুদ্রাস্ফীতি জনিত হিসাব ব্যবস্থা পার্থক্য দেখাও। প্রচলিত হিসাবরক্ষণ ব্যবস্থায় অর্থের ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, পক্ষান্তরে এই ব্যবস্থায় মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আর্থিক সম্পত্তি ও দায়গুলো কি কি? নগদ টাকা, প্রাপ্য বিল, দেনাদার, পাওনাদার, প্রদেয় বিল, ঋণ ইত্যাদি। অনার্থিক সম্পত্তি কাকে বলে? যে সম্পত্তি ও দায়ের মূল্য স্থির থাকে না এবং মূল্য স্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের মূল্যেরও পরিবর্তন ঘটে, তাকে অনার্থিক বিষয় বলা হয়ে থাকে। অনার্থিক সম্পত্তিগুলো কি কি? মজুত পণ্য, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি ইত্যাদি। অধ্যায় 7, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান। ইন্টারন্যাশনাল আইএফআরএস। আইএফআরএস আছে, এগুলো পূর্ণরূপ সবই পড়া আছে। 2 নম্বরে এআইসিপি এর পূর্ণরূপ কি? আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট। এসিসি হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ট্রিপল এ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আইএফআরএস এর সংজ্ঞা দাও। আইএফআরএস হচ্ছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞানের মানসমূহের একটি সেট যা বর্ণনা করে যে কিভাবে নির্দিষ্ট ধরনের লেনদেন এবং অন্যান্য ঘটনাসমূহ আর্থিক বিবৃতিতে বর্ণনা করা উচিত। আইএফআরএস এর পুরাতন রূপ কি? আইএফআরএস এর পুরাতন রূপ হচ্ছে আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আইএএসবি এর আলোচ্য সূচিতে প্রজেক্ট যোগ করা হয় কত সালে? সেপ্টেম্বর 2001। আইএফআরএস 1 এর পুনর্নিবন্ধিত ভার্সন ইস্যু করা হয় কত সালে? 24 নভেম্বর 2008 সালে। ন্যায্য মূল্য বলতে কি বুঝো? পরিমাপের তারিখে যেই মূল্যে একটি সম্পদ বিক্রয় করা হবে বা দায় পরিশোধের জন্য বাজার অংশগ্রহণকারীর মধ্যে একটি লেনদেন সংঘটিত হবে তাকে ন্যায্য মূল্য বলে। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় কি? বর্জিত বিকল্পের আর্থিক মূল্যকে সুযোগ ব্যয় বলে। শেয়ার ভিত্তিক পরিশোধ কি? শেয়ার ভিত্তিক পরিশোধ হচ্ছে একটি লেনদেন যেখানে একটি সত্তা দ্রব্য বা সেবা গ্রহণ করে সেই সত্তার উপকরণসমূহ বিবেচনা করে অথবা সেই সত্তার শেয়ারের মূল্যের উপর দায় সৃষ্টি করে। ক্রয় মূল্য নীতি কি? একটি নীতি যেখানে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। আয় চিহ্নিতকরণ নীতিসমূহ কি কি? হিসাবকালে যখনই আয় অর্জিত হবে তখনই তা চিহ্নিত করার নীতি। অর্জন ব্যয় কি? সম্পদে ক্রয় বাবদ অথবা ইজারা গ্রহণ বাবদ যে ব্যয় হয় তাকে অর্জন ব্যয় বলে। খনিজ সম্পদের অর্জন ব্যয় কি? কোনো খনিজ সম্পদের উপর আইনগত অধিকার নিশ্চিত করার জন্য যে ব্যয় সংগঠিত হয় সাধারণভাবে তাকে প্রাকৃতিক বা খনিজ সম্পদের অর্জন ব্যয় বলে। খনিজ সম্পদের নিঃশেষকরণ বা শূন্যকরণ কি? খনিজ সম্পদের মোট ব্যয়কে এর আয়স্কলের মধ্যে যুক্তিসঙ্গত ও যথাযথভাবে বন্টন করে দেওয়াই হলো শূন্যকরণ। অনুসন্ধান ব্যয় কি? প্রাকৃতিক সম্পদ খুঁজে পেতে কিংবা আবিষ্কার করতে যে ব্যয় সংগঠিত হয় তাকে অনুসন্ধান ব্যয় বলে। উন্নয়ন ব্যয় কি? প্রাকৃতিক সম্পদকে উত্তোলনযোগ্য করার জন্য যে প্রস্তুতিমূলক ব্যয় সংগঠিত হয় তাকে উন্নয়নমূলক ব্যয় বলে। পুনর্নির্মাণ কি? আহরণের পর প্রাকৃতিক সম্পদ উত্তোলন বা সেখানকার স্বাভাবিক প্রকৃতির অবস্থা ফিরিয়ে আনার জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে পুনর্নির্মাণ ব্যয় বলে। ঋণ ঝুঁকি কি? ঋণ ঝুঁকি হচ্ছে সেই ঝুঁকি যা আর্থিক উপকরণসমূহের এক পক্ষের ক্ষতি হয়ে থাকে যখন অন্য পক্ষ তার দায়বদ্ধতার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। তারল্য ঝুঁকি কি? তারল্য ঝুঁকি হচ্ছে সেই ঝুঁকি যা একটি প্রতিষ্ঠান বা সত্তার আর্থিক দায়সমূহ পরিশোধের সময় যে সকল অসুবিধা দেখা দেয়। বাজার ঝুঁকি কি? বাজার ঝুঁকি হচ্ছে সেই ঝুঁকি যা একটি আর্থিক উপকরণের নগদ প্রবাহ বা ন্যায্য মূল্য বাজার মূল্যে পরিবর্তনের কারণে ওঠানামা করে। ধন্যবাদ।